ক্লাস 9 কি বললাম, ক্লাস 9 ইতিহাস, ছায়া, ইতিহাস ও পরিবেশ, জি.কে. পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তাহলে এই ভিডিওতে ক্লাস 9-এর নবম শ্রেণীর এই ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় 3 নম্বর অধ্যায়ের অনুশীলনী আমরা এই ভিডিওতে করব। দেখো 3 নম্বর অধ্যায়টা কি ছিল? 3 নম্বর অধ্যায় ছিল ঊনবিংশ শতকে ইউরোপ ও রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদের ভাবধারা সংঘাত। এই যে অধ্যায়, এই অধ্যায়ের 3 নম্বর অধ্যায়ের অনুশীলনী, যেটা 69 পেজ আর 70 পেজে আছে ছায়া প্রকাশনের। সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর সম্পূর্ণ অনুশীলনী উত্তর কিন্তু তোমরা তোমাদের নিজেদের খাতায় লিখে রাখো। তাহলে এটা কিন্তু তোমাদের খুব সুবিধা হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, অথবা ক্লাস 10 স্কুলের স্যার যখন প্রশ্ন এগুলো পড়া দিবে সহজে, তখন তো ভিডিও আর দেখার কোনো অসুবিধা হবে না। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ স্টাডি বা পড়াশোনা সংক্রান্ত যাবতীয় খবর তোমরা আমার এই চ্যানেলে পাবে, যেমন তেমনি বিভিন্ন সব সাবজেক্টের অনুশীলনী আমি এই চ্যানেলে দিয়ে থাকি, এবং সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধানও এই চ্যানেলে আমি করে থাকি। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। অনুশীলনী বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। নাম্বার 1, কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? এটার উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। নাম্বার 2, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন কে? অ্যান্সার হবে অপশন এ, মেটারনিখ। নাম্বার 3, ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে লম্বার্ডি ও ভেনেশিয়া লাভ করে অস্ট্রিয়া। এটার উত্তর হবে অপশন সি। নাম্বার 4, ভিয়েনা সম্মেলনের মাধ্যমে অস্ট্রিয়া সিংহাসনে কোন বংশ প্রতিষ্ঠিত হয়? এটার হবে উত্তর অপশন এ, বুরবোয়া। তারপরে নাম্বার 5, ভিয়েনা সম্মেলনের দ্বারা ইটালি সিংহাসন পায়। অ্যান্সার হবে পপ। নাম্বার 6, কার্লসবার্গ ডিগ্রি কে ঘোষণা করেন? এটার উত্তর হবে অপশন এ, মেটারনিখ। নাম্বার 7, কত খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংঘটিত হয়? এটার উত্তর হবে অপশন ডি, 1830 খ্রিস্টাব্দে। নাম্বার 8, কত খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব সংঘটিত হয়? এটার উত্তর হবে অপশন সি, 1848। তারপরে নাম্বার 9, গেরি বোল্ডির বাহিনীর নাম ছিল? অ্যান্সার হবে লাল, অপশন বি। নাম্বার 10, ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়? অ্যান্সার হবে অপশন সি, রাশিয়া। নাম্বার 11, ড্যাশ খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়? এটার উত্তর হবে অপশন ডি, 1815 খ্রিস্টাব্দে। নাম্বার 12, ভিয়েনা সম্মেলনের প্রধান নীতি ছিল? অ্যান্সার হবে অপশন বি, 4টি। নাম্বার 13, ন্যায্য অধিকার নীতির মাধ্যমে যে বংশ হল্যান্ডের সিংহাসনে বসে? অ্যান্সার হবে বুরবো। এবার আমরা 14 নম্বর করব। কি লেখা আছে? মেটারনিখ ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী? অ্যান্সার হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। নাম্বার 15, ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর করব। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। মান 1, সত্য না মিথ্যা বলো। নাম্বার 1, ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এটার উত্তর হবে অপশন 1 নাম্বারটা হবে সত্য। তোমরা সবাই সত্য লিখবে, টি এবং এফ লিখবে না। প্রতিবারে এই কথাটা কিন্তু আমি তোমাদের বলছি, এখানে সত্য লিখবে। নাম্বার 2, লুই ফিলিপের আমলে ফরাসি বিপ্লব ঘটে? এটা হবে মিথ্যা। নাম্বার 3, মাৎসিনি ছিলেন ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা? এটা হবে সত্য। নাম্বার 4, কেভুর ছিলেন ফ্রান্সের একজন বিপ্লবী? মিথ্যা হবে। নাম্বার 5, গেরিবল্ডি জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন? এটা হবে মিথ্যা। নাম্বার 6, জলভেরাইন প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানিতে? এটা হবে কিন্তু সত্য। এবার আমরা বি এর প্রশ্নগুলি উত্তর করব। লেখা বাঁ দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। তাহলে প্রথমে বিসমার্ক, এটি লিখবে তোমরা সবাই বি, প্রাশিয়া। নাম্বার 2, গেরিবল্ডি, এটির উত্তর হবে এ, ইটালি। নাম্বার 3, লুই নেপোলিয়ান, এটির উত্তর হবে ফ্রান্স। নাম্বার 4, মেটারনিখ, এটির উত্তর হবে অস্ট্রিয়া।
এবার 2 নাম্বার ছকটা আমরা করব। বাম স্তম্ভ ও ডান স্তম্ভ। 1815 খ্রিস্টাব্দে এটি লিখবে তোমরা সবাই ভিয়েনা সম্মেলন। তারপরে 1824 এটি হবে ফেব্রুয়ারি বিপ্লব। তারপর 1830 এটি হবে জুলাই বিপ্লব। 1848 এটির উত্তর করবে দশম চার্লসের সিংহাসন লাভ। কি বললাম? দশম চার্লসের সিংহাসন লাভ। এবার সি এর কি আছে দেখি। বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি: নেপোলিয়নের মাধ্যমে ফ্রান্সের বাইরে বিপ্লব প্রসূত ভাবধারা ছড়িয়ে পড়ে। এটা হবে ব্যাখ্যা 1। কত বললাম? এটাতে তোমরা ব্যাখ্যা 1-এ লিখবে। নাম্বার 2 বিবৃতি: ফ্রান্সের চারপাশে একটি শক্তিশালী রাষ্ট্র বেষ্টনী গঠিত হয়। এটার উত্তর করবে ব্যাখ্যা 2। কত বললাম? ব্যাখ্যা 2। নাম্বার 3 বিবৃতি: প্রজাতান্ত্রিকরা জুলাই রাজতন্ত্রের প্রতি ক্ষুব্ধ ছিল। এটার উত্তর করবে ব্যাখ্যা 2। এটারও ব্যাখ্যা কত হবে? 2। প্রদত্ত রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করে নাম লেখো। দেখো, এটা ম্যাপ পয়েন্টিং তোমাদের কিন্তু করতে হবে, তাহলে ম্যাপ পয়েন্টিং আমি কিন্তু এখানে করাচ্ছি না। তাহলে আমরা এবার প্রশ্নগুলি করব। কি লেখা আছে? একটি বাক্যে উত্তর দাও। নাম্বার 1, নেপোলিয়নের পতনের পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন কোনটি? এটার উত্তর তোমরা সবাই করবে ভিয়েনা সম্মেলন। কি বললাম? এটার উত্তর হবে ভিয়েনা, ভৈষুন্তস্তেকা দন্তনায়কার ভিয়েনা সম্মেলন ব্রেকেটে 1815 তোমরা লিখে রাখতে পারো। নাম্বার 2, ইউরোপের কোন 2 শাসক ভিয়েনা সম্মেলনে যোগদান করেননি? এটার উত্তর হবে ইউরোপের 2 শাসক যারা ভিয়েনা সম্মেলনে যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা তারা হলেন 1 মিনিট। তাহলে কি বললাম? ভিয়েনা সম্মেলনে সব বললাম। ভিয়েনা সম্মেলনে কোথাও হ্যাঁ, 2 নাম্বার, ইউরোপের কোন 2 শাসক ভিয়েনা সম্মেলনে যোগদান করেননি? এটার উত্তর করবে তোমরা সবাই অটোম্যান সাম্রাজ্যের সুলতান এবং পপ এতে যোগদান করেনি। কি বললাম? অটোম্যান সাম্রাজ্যের সুলতান এবং পপ এটাতে কিন্তু যোগদান করেননি। আচ্ছা, তারপরে নাম্বার 3, ভিয়েনা সম্মেলনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি কে ছিলেন? অ্যান্সার হবে অস্ট্রিয়ার রাষ্ট্রনায়ক প্রিন্স মেটারনিখ। কি বললাম? মেটারনিখ। নাম্বার 4, ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে ইংল্যান্ড কোন কোন স্থান লাভ করে? 4 নাম্বার, অ্যান্সার হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও হেলিগোল্যান্ড দ্বীপ। নাম্বার 5, ভিয়েনা সম্মেলনের দ্বারা ফ্রান্সের কাছ থেকে কি পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে আদায় করা হয়? অ্যান্সার হবে 70 কোটি ফ্রা ক্ষতিপূরণ আদায় করা হয়। কত কোটি? 70 কোটি। নাম্বার 6, কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়? অ্যান্সার হবে 1815 থেকে 1848 সালকে মেটারনিখের যুগ বলা হয়। কত বললাম? 1815 থেকে 1848 সালকে আমরা মেটারনিখের যুগ বলবো। এবার আমরা বিভাজ্য সংক্ষিপ্ত প্রশ্নাবলী 2 ও 3টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হলো কত? 2। তাহলে দেখো, এখানে 1 নাম্বার থেকে এখানে মোট প্রশ্ন দেওয়া আছে কয়টি? 16টি। তাহলে 16টি প্রশ্ন আমরা উত্তর করছি। আমি প্রশ্ন আমার পাশে বই রেখেছি, বই থেকে পড়ছি আর উত্তরগুলো তোমাদের ভিডিওতে শো করাচ্ছি। তাহলে প্রথম প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী প্রধান শক্তিগুলির নাম কি? অ্যান্সার হবে অস্ট্রিয়া, ব্রিটেন, রাশিয়া, প্রাশিয়া ও ফ্রান্স। 2 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কী ছিল? ভিয়েনা সম্মেলনের মূল নীতিসমূহ: নাম্বার 1, ইউরোপের ক্ষমতার ভারসাম্য বজায় রাখা। 2 নম্বর, রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, বিপ্লবী ও গণতান্ত্রিক আন্দোলন দমন করা, পরাজিত ফ্রান্সকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। 2 নম্বর হলো। নাম্বার 3, ভিয়েনা সম্মেলনের ক্ষতিপূরণ নীতি অনুসারে প্রাশিয়া কোন কোন স্থান লাভ করে? অ্যান্সার হবে প্রাশিয়া স্যাক্সনি, রাইনল্যান্ড এবং পোল্যান্ডের কিছু অংশ লাভ করে। এটি শক্তিশালী করা হয় যাতে ভবিষ্যতে ফ্রান্সের পুনরুত্থান রোধ করা যায়। নাম্বার 4, মেটারনিখ ব্যবস্থা বলতে কি বোঝো? মেটারনিখ ব্যবস্থা বলতে ইউরোপে 1815 সালের ভিয়েনা সম্মেলনের পর চালু হওয়া এক শাসন ব্যবস্থাকে বোঝায়, যার নেতৃত্বে ছিলেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ক্লেমেন্স ডন ভন মেটার্নিক। এর উদ্দেশ্য ছিল রাজতন্ত্র বজায় রাখা, বিপ্লবী আন্দোলন দমন করা এবং ইউরোপে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। নাম্বার 5, মেটার্নিক তন্ত্রের প্রধান নীতিগুলি কী ছিল? মেটার্নিক তন্ত্রের প্রধান নীতিগুলি কী ছিল? অ্যান্সার, রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা একটা নীতি হলো, তারপর বৈদেশিক হস্তক্ষেপ নীতি, শক্তির ভারসাম্য বজায় রাখা, বিপ্লবী ও জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। কত নম্বর এটা করলাম আমরা? নাম্বার 6, কে কবে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্লেমেন্স ভন মেটার্নিক 1819 সালে কার্লসবার্গ ডিগ্রি জারি করেন। এর মাধ্যমে জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে কঠোর সেন্সরশিপ আরোপ করা হয় এবং বিপ্লবী কার্যকলাপ দমন করা হয়। নাম্বার 7 নম্বর প্রশ্ন, জুলাই রাজতন্ত্র কি? অ্যান্সার, 1830 সালে জুলাই বিপ্লবের ফলে ফ্রান্সে গঠিত নতুন রাজতন্ত্রকে জুলাই রাজতন্ত্র বলা হয়। এই বিপ্লবের মাধ্যমে রাজা চার্লস এক্স ক্ষমতাচ্যুত হন এবং লুই ফিলিপ রাজা হন। নাম্বার 8, রিসজিমেন্টো কি? অ্যান্সার, রিসজিমেন্টো শব্দের অর্থ পুনরুত্থান। এটি 19 শতকের ইটালির জাতীয়তাবাদী আন্দোলনকে বোঝায়, যার মাধ্যমে ইটালি একত্রিত হয়। এটা কত বললাম? 8। নাম্বার 9, কে কবে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠা করেন? জিউসেপ্পে মেজিনি 1831 সালে ইয়ং ইতালি দল প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল গোপন বিপ্লবী কার্যকলাপের মাধ্যমে ইতালির ঐক্যীকরণ। নাম্বার 10, জার্মানির ঐক্যের ক্ষেত্রে বিসমার্ক কী নীতি গ্রহণ করেন? অ্যান্সার, বিসমার্ক রক্ত ও লোহা নীতি গ্রহণ করেন। এর মাধ্যমে সামরিক শক্তি ও কূটনৈতিক চক্রান্তের মাধ্যমে জার্মানিকে একত্রিত করেন। নাম্বার 11, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? এটা প্রশ্ন। অ্যান্সার, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কারণ তিনি 1861 সালে এমানসিপেশন এডিক্ট জারি করে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন। কত নম্বর বললাম? 11 নম্বর। নাম্বার 12, গেরিবাল্ডি কে ছিলেন? গেরিবাল্ডি ছিলেন ইটালির জাতীয়তাবাদী নেতা ও সামরিক কমান্ডার। তিনি লাল শার্ট বাহিনী গঠন করে দক্ষিণ ইতালি জয় করেন এবং ইতালির ঐক্যীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রাখেন। নাম্বার 13, কবে কাদের মধ্যে সেডওয়ার যুদ্ধ হয়? এই যুদ্ধে কে জয়ী হয়? 1866 সালে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে সেডওয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধে প্রাশিয়া জয়ী হয়, যা জার্মান ঐক্যীকরণের পথে বড় পদক্ষেপ ছিল। 14 নম্বর প্রশ্ন, তোমরা দেখো ভালো করে, তোমরা লিখে নাও, শুনে শুনে লিখে নাও। কোন কোন যুদ্ধের মাধ্যমে জার্মানির ঐক্য সম্পন্ন হয়? কোন কোন যুদ্ধের মধ্যে দিয়ে জার্মানির ঐক্য সম্পন্ন হয়? বিসমার্ক 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্য সম্পন্ন করেন, যেমন ডেনমার্ক প্রশিয়া যুদ্ধ। প্রশিয়া ও অস্ট্রিয়া মিলে ডেনমার্কের কাছ থেকে স্লেভভিক ও হলস্টেইন দখল করে। 2 নম্বর, অস্ট্রিয়া প্রশিয়া যুদ্ধ। প্রশিয়া অস্ট্রিয়াকে পরাজিত করে এবং জার্মান কনফেডারেশনের নেতৃত্ব দেয়। এগুলো আমি ক্লাসে আলোচনা করেছি ডেসক্রিপটিভ সহকারে, এখানে অত কিছু আমি আলোচনা করছি না, সরাসরি যত শর্টকাটে উত্তরটা কিন্তু তোমাদের আমি বলছি, তোমরা লিখে নাও। ফ্রাঙ্কো প্রশিয়া যুদ্ধ। প্রশিয়া ফ্রান্সকে পরাজিত করে এবং 1871 সালে জার্মান সাম্রাজ্য গঠিত হয়। নাম্বার 15, পূর্বাঞ্চল সমস্যা কি? পূর্বাঞ্চল সমস্যা বলতে অটোমান সাম্রাজ্যের পতন ও তার কারণে ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রতিযোগিতাকে বোঝায়, বিশেষ করে বলকান অঞ্চলে জাতিগুলির স্বাধীনতা আন্দোলন ও রাশিয়া, অস্ট্রিয়া, ব্রিটেন, ফ্রান্সের হস্তক্ষেপ এই সমস্যাকে তীব্র করে তোলে। নাম্বার 16, কে কবে রাশিয়ার ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 সালে এমানসিপেশন এডিক্ট জারি করে ভূমিদাসদের মুক্তি ঘোষণা করেন। তাহলে আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর 3য় অধ্যায়, কত নম্বর অধ্যায়? 3 নম্বর অধ্যায়, যে আছে 19 শতকের ইউরোপ ও রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই 3 নম্বর অধ্যায় সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা এই ভিডিওতে করলাম। তোমরা অবশ্যই
ভিডিও সমস্ত প্রশ্ন নিজের খাতায় লিখে নাও, আমি এই কথাটা বারবার বলি, কারণ তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে। তাহলে কথা হচ্ছে এর পরের ভিডিওতে।